কে ওখানে? কে আছে ওখানে? কে আছে? এই চিঠিটা আমাদের রমন অ্যান্ড সন্সকে পাঠাতে হবে, এটা বলার জন্য যে আমরা এখনো ওনাদের 10 কোটি টাকা পাইনি। আর যদি এই 10 কোটি টাকা আমরা 1 মাসের মধ্যে ফেরত না পাই, তাহলে সব কটা ফ্ল্যাট আমরা মার্কেটে বিক্রি করে দেবো। তুমি সিটি কেন বাজাচ্ছ? তুমি কি করতে যাচ্ছ? এসব কি হচ্ছে? কি টাকা চাই তোমার? টাকা চাই? এসব কি হচ্ছে? না 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 না, এগোবে না, না। যে এই খুনটা করেছে সে ছুরিটা দিয়ে একটাই আঘাত করেছে, পুরো গায়ের জোরে। খুনি কোনো প্রফেশনাল কিলার মনে হচ্ছে বস। কিন্তু রাজেশ এত রাত পর্যন্ত অফিসে কি করছিল? স্যার উনি কাজ করছিলেন। এত রাত পর্যন্ত উনি কাজ করছিলেন? হ্যাঁ স্যার, এটা ওনার অভ্যেসই ছিল। বাড়ি যাওয়ার আগে উনি প্রত্যেক দিনের কাজগুলোকে ডিক্টাফোনে রেকর্ড করে রাখতেন, আর যখন আমি আসতাম তো ডিক্টাফোন থেকে সমস্ত মেসেজেস, সমস্ত লেটার্সকে আমি রাখতাম স্যার, আর ওই হিসাবেই আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতাম। ডিক্টাফোনে রেকর্ড করতেন? হ্যাঁ স্যার। হতে পারে ওর যখন মৃত্যু হয়েছে তখনও লেটারগুলো রেকর্ড করছিল নিজের ডিক্টাফোনে। আর যদি এটা হয় তাহলে সেই সময়ের সমস্ত আওয়াজ ওই ডিক্টাফোনে রেকর্ড হয়ে আছে। কিন্তু এই ডিক্টাফোনটা কোথায়? এখানে দেখো তো ডিক্টাফোন পাও কিনা। স্যার পেয়ে গেছি, এই যে ডিক্টাফোন। এই চিঠিটা আমাদের রমন অ্যান্ড সন্সকে পাঠাতে হবে, এটা বলার জন্য যে আমরা এখনো ওনাদের 10 কোটি টাকা পাইনি। আর যদি এই 10 কোটি টাকা আমরা 1 মাসের মধ্যে ফেরত না পাই, তাহলে সব কটা ফ্ল্যাট আমরা মার্কেটে বিক্রি করে দেবো। তুমি সিটি কেন বাজাচ্ছ? তুমি কি করতে যাচ্ছ? এসব কি হচ্ছে? টাকা চাই তোমার? কত টাকা চাই বলো? না না না। এ কি, কেউ সিটি বাজাচ্ছে? এই সিটি আমাদের খুনিকে ধরতে সাহায্য করবে। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করে ফেলে। আমি কিন্তু এখানে এখনো কোনো ভুল দেখতে পাচ্ছি না। এইমাত্র টেপে একটা সিটির আওয়াজ শুনতে পেলে তো? হ্যাঁ। এটা নিশ্চয়ই ওই মৃত ব্যক্তি নয়, এটা অবশ্যই ওই খুনিরই হবে। স্যার, খুনি নিশ্চয়ই কোনো পুরুষ। তোমার এটা কেন মনে হলো? এরকম ভাবে সিটি একজন পুরুষই বাজাতে পারে। কেন? এর তো কোনো মানেই হয় না স্যার। এরকম ভাবে সিটি তো কোনো মহিলাও বাজাতে পারেন। এও ঠিক কথা বলছে। ওকে, তুমি বাজিয়ে দেখো অনুষ্কা। এখনো কোনো সন্দেহ আছে? খুনি একজন মহিলাও হতে পারে, কিন্তু বস আমি যতটুকু জানি
এই টিউন আমি আগে কখনো শুনিনি। এমন করে বলছো যেন সমস্ত টিউন তুমি শোনো আর মনে রাখো। সমস্ত নয়, কিন্তু মিউজিকের ব্যাপারে আমি খুব ভালো খোঁজ খবর রাখি। মিউজিক শুনি আমি, কিশোর দা, মুকেশ জি, রফি সাহেব, মান্না দে, আর আজকালকার এই রিমিক্স এটাও শুনি। হুম? কিন্তু তা সত্ত্বেও তুমি 100% শিওর হয় কি করে বলছো যে এই টিউনটা তুমি আগে কখনো শোনোনি? আমি কখন বললাম যে আমি 100% কনফিডেন্ট? কিন্তু যদি এই টিউনে কোনো গান হয় তাহলে হয় একদম নতুন, মার্কেটে আসেনি, বা হয়তো বেশি পপুলার হয়নি, বা হয়তো পাবলিক পছন্দ করেনি। তার মানে তুমি এটা বলছো এই টিউনে গান তৈরি হলেও এখনো পাবলিক শোনেনি। হতে পারে। তাহলে তো আমাদের সাসপেক্ট হয় কোনো মিউজিক এক্সপার্ট হবে, আর না হলে এমন কোনো লোক বা মহিলা যে মিউজিক কোম্পানিতে কাজ করতো বা এখনো করে। তাহলে আমাদের এমন একজন লোকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে যে নতুন গানের ওপর নিজের কমেন্টস দেয়। শুরু করার জন্য এই আইডিয়াটা বেশ ভালো। আবার শুনুন। কি মনে হচ্ছে আপনার? একেবারে নতুন টিউন, বুঝতে পারলাম না স্যার। আসলে প্রবলেমটা হলো যে আজকাল রোজ একটা করে নতুন মিউজিক কোম্পানি আসছে, কোথাও থেকে মিউজিক ডিরেক্টর ধরে আনছে, আর স্যার সবার ব্যাপারে খোঁজ খবর রাখা খুব মুশকিল। এখন কি করবো স্যার? একটা রাস্তা আছে স্যার, আপনারা এফএম স্টেশন যান, ওদের কাছে নতুন আর পুরনো গানের সুরের অনেক কালেকশন আছে। তাছাড়া মিউজিক কোম্পানিগুলো ওদের আগামী অ্যালবাম ওদের কাছেই পাঠায়, যাতে বারবার বাজিয়ে পপুলার হয়ে যায়। আমার মনে হয় স্যার ওখান থেকে আপনারা নিশ্চয়ই হেল্প পাবেন। বন্ধুরা, আপনারা যে গানটা শুনলেন, দেখুন এই সুরটা কখন কোথায় শুনেছিলেন, বা এমন কি এই গানটা কখনো আপনার মনে গেঁথে গিয়েছিল? তাহলে ফোন করুন আমাকে 29865494 এই নম্বরে। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে আরো একটা সুন্দর মিষ্টি গানে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। আপনি কিছু জানতে পারলেই আমাদের ফোন করবেন। ইয়া ডেফিনেটলি। ওকে। ফেডরিক্স, বন্ধ করো না, টেপ চলতে দাও। পুরো রাত চলেছে, হতে পারে কোনো সাউন্ড আছে। আবার প্লে করো। কিছু একটা বলছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছি ব্যাপারটা কি। রেডি, প্লে করো। ক্যামেরা ফোনের জয়। ক্যামেরা ফোনের জয়। এখন বুঝতে পারছো ফ্রেডি, যখন রাজেশের খুন হয়েছিল ওই সময় কেবিনের ভেতর কোনো তৃতীয় ব্যক্তিও ছিল। যখন রাজেশের খুন হয়েছিল ওই সময় কেবিনের ভেতর কোনো তৃতীয় ব্যক্তিও ছিল। কি? হ্যাঁ, খুনি চলে যাওয়ার পর, মানে দরজা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর একটা হালকা আওয়াজ শোনা যাচ্ছে। ক্যামেরা ফোনের জয়। ক্যামেরা ফোনের জয়। ওকে, গুড জব দয়া। তুমি তোমার ইনভেস্টিগেশন চালিয়ে যাও। ওকে ওকে। কি হয়েছে স্যার? দয়া ওই টেপ থেকে আরো অনেক ক্লু পেয়েছে। এমন মনে হচ্ছে রাজেশের খুনের সময় তৃতীয় কোনো ব্যক্তি ওই রুমের মধ্যে ছিল। হ্যালো স্যার, একটা ফোন এসেছিল, বলছিল যে সে ওই টিউনের ব্যাপারে জানে। কে সেই মেয়েটা? স্যার, প্রীতি ওর নাম। এখন কোথায় আছে?
স্যার ও বিটস রেকর্ডিং স্টুডিও থেকে বলছিল, আর ওর অ্যাড্রেস হলো রিচা বিল্ডিং 108 ফার্স্ট ফ্লোর, আন্ধেরি ওয়েস্ট। একটা কথা তো পরিষ্কার, যদি অনেক রাত পর্যন্ত এখানে কেউ থাকে তাহলে ওর উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। তার মানে স্যার? মানে রাজেশ আর খুনি ছাড়া এই ঘরে অন্য কোনো লোক ছিল, যাকে না ওই খুনি দেখেছে না রাজেশ কিছু জানতো। তাহলে রাজেশ তাকে সাহায্যের জন্য নিশ্চয়ই ডাকতো। ওই তৃতীয় ব্যক্তি এই রুমে হয়তো চুরি করার উদ্দেশ্যে এসেছিল। ওই রুমে কোথায় লুকিয়েছিল? এই রুমে এই একটাই জায়গা আছে যেখানে ওই তৃতীয় ব্যক্তি লুকিয়ে থাকতে পারে। ফ্রেডি, মনে করো যে রাজেশ ওখানে দাঁড়িয়ে আছে আর তুমি ওকে খুন করতে যাচ্ছ, কিভাবে করবে দেখাও। খুনি নিশ্চয়ই দরজা দিয়ে ভিতরে ঢুকেছিল। রাজেশ এই জায়গাটা দাঁড়িয়েছিল। খুনি রাজেশকে মেরেছিল এইভাবে। ওই তৃতীয় ব্যক্তি এখানেই বসেছিল। ও যে ফটোটা তুলেছে ওটা দিয়ে ও খুনিকে ব্ল্যাকমেল করতে চাইছে, তাই তো আমাদের কাছে আসেনি। এখন এটাই প্রশ্ন যে ও এখান থেকে কোথায় গেছে আর আমরা ওর কাছে পৌঁছাবো কি করে। ফ্রেডি, এই অফিসটাকে ভালো করে তল্লাশি করো, চলো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ ফ্রেডি, এই দেখুন গ্লাভস। খুনিরই হবে নিশ্চয়ই, তা না হলে বিল্ডারের অফিসে এটা এলো কি করে? খুনির যদি হতো তাহলে এখানে রক্তের দাগ থাকতো। এটা ওই ক্যামেরা ফোনের লোকটার হতে পারে। এক্সকিউজ মি, এই মিস প্রীতি কোথায় আছে? রুম নাম্বার 3। থ্যাংক ইউ। স্যার আমি দেখছি। হ্যাঁ, মিস প্রীতি, ইয়েস। আমি ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ। আপনি একটু বাইরে আসুন। স্যার, প্রীতি। হ্যাঁ প্রীতি। প্রীতি, তুমি ওই মিউজিকটা কোথায় শুনেছিলে? স্যার, আমি কাল একটা রেকর্ডিং স্টুডিওতে কাজ করছিলাম, আর আমি ওই আওয়াজটা এখানেই কোথাও শুনেছিলাম। কার মিউজিক ছিল ওটা? মানে আমি বলতে চাইছি কি বাজাচ্ছিল ওটা? স্যার, এটা তো আমি বলতে পারবো না। আসলে আমি একটা অ্যাড এজেন্সিতে কাজ করি, আর এই রেকর্ডিং স্টুডিওগুলোতে আমি প্রায়ই আসি। শুটটা ভালো লেগেছিল তাই মাথায় থেকে গেছে। আচ্ছা, তোমার কি কিছু মনে পড়ছে কোন রেকর্ডিং রুম থেকে ওই মিউজিকটা শোনা যাচ্ছিল? না স্যার, এটা আমার একদম মনে নেই, কিন্তু ওই শুটটা আমি এখানেই কোথাও শুনেছিলাম। সেই সময় কোন রেকর্ডিং রুমে ছিলেন? আসলে আমি বলছি,
স্যার এই রুমের বাইরে এসেছিলাম। প্রীতি, এই রেকর্ডিং রুমগুলো সাউন্ড প্রুফ হয় তাই না? হ্যাঁ স্যার। তার মানে যতক্ষণ না দরজা কেউ খুলছে ততক্ষণ বাইরে বা ভেতরের শব্দ কেউ শুনতে পায় না, তাই তো? ঠিক স্যার। তাহলে তুমি মিউজিকটা কিভাবে শুনতে? স্যার আমার একটা ফোন করার ছিল, ওই ফোন করার জন্য যখন বাইরে আসি তখন শুনতে পেয়েছি। মানে যখন তুমি বাইরে ফোন করতে গিয়েছিলে তখন হয়তো কেউ দরজা খুলেছে আর তুমি মিউজিকটা শুনেছো। হ্যাঁ স্যার। একটা কাজ করি আমরা, তুমি ওই দিনের মতন স্টুডিও থেকে বাইরে বেরিয়ে ফোন করো যেখানে দাঁড়িয়ে তুমি ফোন করছিলে। আমরা প্রত্যেকটা রেকর্ডিং রুমের দরজা একে একে খুলবো আর ওই মিউজিকটা বাজাবো। হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। হ্যালো। আমি এখন রেকর্ডিং স্টুডিওতে আছি। হ্যাঁ হ্যাঁ আসছি এখনই। ওকে বাই। শুটটা বেশ ভালো। স্যার স্যার মনে পড়েছে, শুটটা এখান থেকেই আসছিল। আরে শিওর? ইয়েস স্যার, 100%। স্যার সিআইডি কে রেকর্ড না দেখানোর কি আছে? স্যার এটা হলো সেই রেজিস্টার যেখানে সব পার্টির এন্ট্রি থাকে, এখানে বুকিং হয়। কালকে 4 নম্বর রেকর্ডিং রুমে কার রেকর্ডিং চলছিল? 1 মিনিট স্যার। এখন কোথায় পাবো ওকে? কে আপনারা? এখানে এসেছেন কেন? আমরা আপনার সঙ্গেই দেখা করতে এসেছি বাবা সাইকেল। এক্সকিউজ মি, আপনারা কারা? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। স্যার রিহার্সাল চলছে, এটা তো দেখুন আপনারা। সেটা আমরা দেখতেই পাচ্ছি। আপনি আমাদের সঙ্গে চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? বাট আপনারা আমাকে অ্যারেস্ট করবেন কেন? কারণ আপনি সিটি খুব ভালো বাজান। হোয়াট? তাহলে এটাই আপনার নতুন গান? হ্যাঁ,
কিন্তু এই গান আপনারা পেলেন কোত্থেকে? রাজেশের লাশের কাছ থেকে এই টিউনটা খুনি বাজাচ্ছিল। এটা আবার কিভাবে হবে? স্যার এই গান তো মার্কেটে রিলিজও হয়নি, সাধারণ মানুষ জানেই না। আর যখন আপনি আমাকে অ্যারেস্ট করলেন তখন আমি শো এর জন্য রিহার্সাল করছিলাম এই সুরটারই ওপর। এটাই তো আমরা জানতে চাইছি মিস্টার বাবা সাহেব। যদি এই সুর শুধু আপনিই জেনে থাকেন তাহলে খুনি এই সুরটা কিভাবে বাজালো? হ্যাঁ স্যার আপনি যদি এটা ভেবে থাকেন যে এই টিউনটা আমি জানি বলে আমি খুনি, তাহলে আপনি পুরো ভুল করছেন। আমি ছাড়াও অনেক লোক আছে যারা এই সুরটা জানে। আপনি এখনই বললেন যে আপনি ছাড়া এই টিউন কেউ জানে না। হ্যাঁ বলেছিলাম, অবশ্যই বলেছিলাম। জনসাধারণ কেউ জানে না। যখন এই গান কম্পোজ হয় তখন অনেক লোক ওখানে কাজ করে, কম্পোজার, অ্যারেঞ্জার, লিরিক রাইটার, টেকনিশিয়ানস, মিউজিশিয়ানস, তবে গিয়ে একটা গান তৈরি হয়। আর আপনার সাথে কতজন লোক কাজ করে? তা প্রায় 5 থেকে 6 জন। আচ্ছা অভিজিৎ, স্যার, ওদের সবাইকে ডাকো। ডক্টর সালুকে কিছু জানা গেল? খুঁজে বার করারই চেষ্টা করছি। ডক্টর একটু তাড়াতাড়ি করুন। আপনি যদি এই স্পিডে কাজ করেন তাহলে খুনি ইন্ডিয়া ছেড়ে দুবাই চলে যাবে। তুমি ডিপার্টমেন্টের কাছে এটাই প্রমাণ করতে চাও তো যে কেসটা তুমি আগে সলভ করেছো? আপনি যেটাই ভাবুন, সত্যি তো এটাই যে লোকটা রাজেশের অফিসে লুকিয়েছিল সে লোকটা খুনিকে নিশ্চয়ই দেখেছে। সেই কারণেই ও ক্যামেরা ফোনে জয় শব্দটা বলেছে। তো তাহলে তোমার তাতে কি এসে গেল? ও খুনিকে ব্ল্যাকমেল করবে। যদি আমরা এই লোকটার কাছে আগে না পৌঁছই তাহলে ও খুনির সঙ্গে রফা করে নেবে, আর যে প্রমাণটা এই লোকটার কাছে আছে সেটা নষ্ট হয়ে যাবে। দয়া খুনি যেমনই হোক, যেখানেই থাক, তালুকের হাত থেকে বাঁচতে পারবে। অভিজিৎ সব রেডি আছে? ইয়েস স্যার। ভয়েস অ্যানালিস্ট তার ইকুইপমেন্ট চেক করছে। মর্নিং স্যার। গুড মর্নিং। আপনার পক্ষ থেকে কোনো প্রবলেম নেই তো? আমি স্যার পুরোপুরি রেডি আছি। আমি ডেকটা ফোন থেকে হুইসেলের কপি কম্পিউটারে তুলে নিয়েছি। এবার এদের হুইসেলগুলো ওই হুইসেলটার সঙ্গে ম্যাচ করাবে, আর যার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে সেই হলো কি খুনি। গুড। অভিজিৎ, আপনারা এক এক করে সবাই ওই রুমে যাবেন আর মাইকের সামনে সিটি বাজাবেন। দেখি কার সিটি ওই সিটির সঙ্গে ম্যাচ করে। প্রথমে আপনি আসুন। এই দুটো ম্যাচ করছে না তো? এটাও তো ম্যাচ করছে না। থ্যাংক ইউ। এসপি সাহেব, আপনি আমার আর আমার বন্ধুদের ওপর ভুল সন্দেহ করে অ্যারেস্ট করেছেন। এটা তো দেখুন আপনারা, এই মার্ডারের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। দেখুন, যদি এই টিউনটা আপনাদের না হতো তাহলে আপনাদের সন্দেহই করতাম না। হ্যাঁ, আর আমি প্রমাণ করে দেব এই খুনির সাথে মার্ডারের যে সম্পর্ক আছে সেটা, আর খুনি বা কে।
হ্যালো ডক্টর, কিছু পেলেন আপনি? পাওয়া তো গেছে এই ফিঙ্গারপ্রিন্টস, যেটা আমি গ্লাভসের অপোজিট সাইডে পেয়েছি। তার বাবা সাইকেল না ওর কোনো সঙ্গীর? সেইটাই তো ম্যাচ করার চেষ্টা করছি। সরি বস, এই ফিঙ্গারপ্রিন্টসটা তো কারোর সঙ্গেই ম্যাচ করছে না। ও, এবার কিন্তু হতাশ হবার কোনো দরকার নেই। আমি গ্লাভসের ভেতরে ছোট ছোট কিছু মিহি দানা পেয়েছি। এই দেখো, এইটা এটা কিসের টুকরো? এটা কোনো একটা খাবারের টুকরো। তাহলে তো নিশ্চয়ই ওই লোকটা গ্লাভস পরার আগে কিছু একটা খেয়েছিল। তুমি একদম ঠিক বলেছো ফ্রেডি, কিন্তু এই খাবারটা খাবার আগে ওকে মাছ হতে হবে। মাছ? কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। এই খাবারের টুকরোটা মানুষের খাবার জন্য নয়, মাছের খাবার। সেটা গ্লাভসে কি করে এলো? তার মানে মার্ডার দেখার আগে ওই লোকটা মাছেদের খাবার খাইয়েছিল। তার মানে ওই লোকটার মাছ বা মাছের ট্যাঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক আছে। হতে পারে ওই লোকটা মাছ কেনা বেচার কাজ করে, না হলে ফিশ ট্যাঙ্ক বানানো আর বিক্রি করা। বা এটাও তো হতে পারে যে ও রাজেশের অফিসের ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করে। ও স্টাফেদের জিজ্ঞেস করে দেখি ওই ফিশ ট্যাঙ্ক কে পরিষ্কার করে। এক্সকিউজ মি। ইয়েস, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? এখানে কেন? আমরা এটা জানতে এসেছি যে রাজেশের অফিসে যে ফিশ ট্যাঙ্ক আছে তার মেইনটেনেন্সের জন্য আপনার অফিস থেকে কে যায়। আসুন আপনাদের দেখাচ্ছি। রাজু, ধরো। দেখুন, ওই জায়গাটায় 3 জন কাজ করে, কিরণ, রানা আর বিকাশ। 23 তারিখে ওখানে কে গিয়েছিল? দেখুন, 23 রানা তো কাজে আসেনি। বিকাশ কাজে এসেছিল, কিন্তু ও রাজেশ বাবুর অফিস অ্যাটেন্ড করেনি। এটা আপনি কি করে বলছেন? কেননা আমাদের স্টাফেরা যে ক্লায়েন্টের কাছে ভিজিট করে সেখান থেকে তারা ক্লায়েন্ট ভিজিট রসিদটা নিয়ে নেয়, যেখানে ক্লায়েন্টের সাইন করা থাকে। আর ওই তৃতীয় ব্যক্তি কি নাম জানো ওর? কিরণ। কিরণ তো অনেকদিন ধরে অফিসে আসছে না। কবে থেকে? হ্যাঁ, 23 তারিখ থেকে। কিরণ? সেটাই হয়েছে যা আমরা ভাবছিলাম। এই খুনিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল আর তাই ও খুন হয়েছে। দেখো তোর কাছে মোবাইল আছে কিনা। রাজেশের মার্ডারের সময় এই যে ছবি তুলেছিল সেগুলো যদি পাওয়া যায়। এর পকেটে তো কিছু নেই। এমনটা নয় তো যে যে মার্ডার করেছে সে ফোনটা নিয়ে চলে গেছে? এই রুমটাকে ভালো করে দেখি, যদি পেয়ে যাই বা অন্য কোনো জিনিস পেয়ে যাই। এটা কি? এটা তো কোনো পেপার কাটিং মনে হচ্ছে। বয়স 25 বছর, হিন্দু, সারস্বত কোকোনাস্ত্র, একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের ম্যানেজার। আয় 45,000 প্রতি মাসে। তার জন্য চাই সুন্দর ফর্সা MA পাস কন্যা। পোস্ট বক্স নাম্বার 3300। এই পোস্ট বক্স নাম্বার 3300, এখান থেকেই জানা যাবে মনোজের অ্যাড্রেস। মিস্টার মনোজ, আপনি এই কিরণকে চেনেন? এর 3 দিন আগে খুন হয়ে গেছে। স্যার, আমি এরকম ধরনের কোনো লোককে চিনি না স্যার। এই লোকটার লাশের পাশে পুরো নিউজ পেপার নয়, আপনার অ্যাডভার্টাইজমেন্টের কাটিং পাওয়া গেছে। পেয়েছেন তো আমি কি করব? আমি তো কাগজে শুধু অ্যাড দিয়েছিলাম, আর ওটা দেখে যদি কেউ কিছু করে, হাউ ডু আই নো? এতদিন সম্বন্ধের জন্য আপনি কটা মেয়ে দেখেছেন? স্যার, শুধু একটাই। এই কিছুদিন আগেই তো পেপার অ্যাড দিয়েছিলাম স্যার। রেসপন্স ভালোই আছে, আর লিস্টও হয়েছে। কয়েকজনের সাথে আজকে দেখা করব আর বাকিদের সাথে কাল।
আপনি যাদের সঙ্গে দেখা করবেন তাদের আমরাও দেখব। কি স্যার? হ্যাঁ, হতে পারে তাদের মধ্যে কারোর সঙ্গে কিরণের মার্ডারের সম্পর্ক আছে। নমস্কার। নমস্কার, আমি মনোজ। আসুন। আর ইনি আমার বড়দা। নমস্কার। 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 ভালো আছেন? বসুন 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 হ্যাঁ, বসুন। ওই চেয়ারে। থ্যাংক ইউ ভেরি মাচ, আলাপ করে খুশি হলাম। এইখানে এলো কি করে? হাই। হাই, মনোজ। হ্যাঁ, আমি মনোজ। আর ইনি হলেন আমার বড়। খুব বড় খেলা খেলেছো তুমি। খেলা? কিরকম খেলা? সেই সুর, ওই সিটি মারা সুর, খুব ভালো মিউজিক ছিল ওটা। যেই তুমি জানতে পেরেছো যে তুমি ধরা পড়তে চলেছো, তুমি আমাদেরকে ডাকলে আর সোজা বাবা সাইকেলের কাছে পাঠিয়ে দিলে। আমি এরকম কিছু করিনি স্যার। আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট রেডিওতে শুনেছিলাম, তাই ভাবলাম সিআইডি কে আমার একটু সাহায্য করা উচিত। আচ্ছা, তাহলে তুমি মনোজের সঙ্গে কি করছিলে? মনোজ, ও তো বিয়ের অ্যাড দিয়েছিল, আর আর আমি বিয়ে করতে চাই। কিন্তু তোমার ভাগ্যটাই খারাপ। ওই বিয়ের বিজ্ঞাপনটা আমরা লাশের পাশে পাই, যাকে তুমি মার্ডার করেছো। এটা আপনি কার মার্ডারের কথা বলছেন? ওই লোকটারই, যে তোমাকে ব্ল্যাকমেল করছিল, কারণ ও তোমাকে খুন করতে দেখে নিয়েছিল। খুন? আমি কারো খুন করিনি। আপনারা বিশ্বাস করছেন না কেন? আমি কারো খুন করিনি। ওই সুরের ব্যাপার তোমার জানাটা, ওই বিজ্ঞাপন কিরণের লাশের পাশে পাওয়াটা, আর ওই বিজ্ঞাপন দেখে মনোজের কাছে যাওয়াটা কাকতালীয় নয়, বুঝলে? রাজেশকে খুন তুমিই করেছো। কে রাজেশ? ওই বিল্ডার? হ্যাঁ, ওকে তুমিই খুন করেছো। মিস প্রীতি, মিস প্রীতি, ম্যাডাম, আমরা মহিলাদের খুব সম্মান করি, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের বাধ্য করবেন না। বলো প্রীতি, সত্যিটা কি? বলো প্রীতি, সত্যিটা কি? আমি রাজেশকে মেরেছি, আর ওই দ্বিতীয় লোকটাকে আমি মেরেছি। ওই দুজনকে আমি মেরেছি। কিভাবে মেরেছো? আমি জিজ্ঞেস করছি, কিভাবে মেরেছো? এসব আপনারা জেনে কি করবেন? আমি তো বললাম আপনাদের যে ওই দুজনকে আমি মেরে দিয়েছি। কিভাবে মেরেছো? ছুরি দিয়ে, গলা টিপে, না বন্দুক দিয়ে? বলো কিভাবে মেরেছো? তুমি বলতে পারবে না, কারণ তুমি কাউকে মারোইনি। তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছো। সে কে? কি সম্পর্ক আছে তার সাথে তোমার? বলো। উনি আমার বাবা। শুনলেন আপনারা? উনি আমার বাবা। জিজ্ঞেস করছেন কি সম্পর্ক? বাবা কোথায়? বাবু তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই?
না স্যার। মনে হচ্ছে পালিয়ে গেছে। উনি তোমাকে বলেননি যে উনি কোথায় যাচ্ছেন? না স্যার, কিন্তু যাবার আগে কারুর সাথে ফোনে কথা বলার চেষ্টা করছিলেন। কার সাথে? সেটা তো জানি না, কথা কিছু হয়নি। বারবার নাম্বার ডায়াল করছিলেন, আবার কেটে দিচ্ছিলেন। এরকম 3-4 বার উনি করলেন, তারপর হঠাৎ বেরিয়ে গেলেন। মানে ব্ল্যাঙ্ক কলস? রিডায়াল করলেই জানতে পারা যাবে কার নাম্বার। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। এই নাম্বারটা কার? এটা সঞ্জয় কুমারের বাড়ির নাম। কি ব্যাপার বলুন? না, বিশেষ কিছু নয়, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সঞ্জয় কুমারটাকে? ও তো বিল্ডার রাজেশের বিজনেস পার্টনার। আমাদের সব সমস্যার কারণ তো ওই। কিন্তু বাবা ওর নাম শুনলে বিরক্ত হয়ে যায়। তাহলে উনি ওকে ফোন করলেন কেন? মনে হচ্ছে আরো একটা ফোন হতে পারে। সঞ্জয় কুমার। আপনি কি করছেন? জীবনের সব হিসেব পূরণ করছি। দাঁড়াও, না হলে গুলি করে দেবো। আমি একে ছাড়বো না। চিটিং করার কেসে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে মিস্টার সঞ্জয়। ওই টিউনটাই ছিল এত সুন্দর, যে কোনো কারোর ঠোঁটে লেগে থাকবে। প্রীতির কাছে শুনে আমিও বেখেয়ালে ওটা গুনগুন করতে শুরু করেছিলাম। সারা জীবনে একটা একটা করে পয়সা জমিয়েছি, যে একদিন আমার নিজেরও একটা বাড়ি হবে। আমি সব টাকা রাজেশ আর সঞ্জয়কে দিয়ে দিয়েছিলাম। এমনকি প্রীতির বিয়ের জন্য যে টাকা জমিয়েছিলাম সেটাও ওদেরকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই ঠকবাজেরা তো বিল্ডিংটা তৈরিই করলো না স্যার। তখন ঠিক করেছিলাম এই চিটিং বাজদের উচিত শিক্ষা দিতে হবে। আর ওই কিরণ, ওকে কেন মারলে? ব্ল্যাকমেল করছিল, বলছিল রাজেশের কোন করার সময় ওরা আমার ছবি তুলেছে। যখন ওর ফোন এলো তখন আমি আমার মেয়ে প্রীতির বিয়ের জন্য ম্যাট্রিমনির কলাম কাটছিলাম। বলছিল টাকা দাও। আমি ওই কাজই নিজের পকেটে নিয়ে ওকেও মারতে চলে গেছিলাম। আর ওকেও আমি মেরে ফেলেছি স্যার, ওকেও আমি মেরে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে মা, আমি তো ভাবিনি যদি আমি ধরা পড়ে